আচ্ছা, সেকেন্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্স, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে রোল অ্যান্ড ফাংশনস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, ভারতের যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কার্যাবলী, ক্ষমতা কার্যাবলী, এখতিয়ার, জুরিসডিকশন এবং ভূমিকা, হ্যাঁ, রোল অ্যান্ড ফাংশনস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এটা আলোচনা করতে গেলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ভূমিকা এবং কার্যাবলী, এটা আলোচনা করার আগে ভারতের যে জুডিশিয়াল সিস্টেম, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, সেই ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে বা ভারতের বিচার ব্যবস্থার যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। তারপরে আমরা ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা, কার্যাবলী, এখতিয়ার এবং ভূমিকা আলোচনা করব। আচ্ছা, ভারতের যে বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান জুডিশিয়ারি, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, হ্যাঁ, সেই সম্পর্কে কতগুলো কথাবার্তা জানা দরকার। প্রথমে ভারতের বিচার ব্যবস্থা জানতে হবে। তো সেটা হচ্ছে যে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। হ্যাঁ, গণতন্ত্র রয়েছে, এইরকম পলিটিক্যাল সিস্টেমে গণতন্ত্র আছে, এটা বলতেই আমরা মনে করব যে সেই দেশে, সেই পলিটিক্যাল সিস্টেমে বা সেই কান্ট্রিতে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, যে যদি স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বলবো যে গণতন্ত্র নেই। হ্যাঁ, তো সুতরাং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা অন্যতম অভিনবত্ব বা অন্যতম পিলার হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল জুডিশিয়াল সিস্টেম বা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল নিউট্রাল জুডিশিয়ারি, বিচার বিভাগ, স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। তো ইন্ডিয়াতেও বিচার বিভাগ রয়েছে এবং তোমরা জানো যে ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং এক্ষেত্রেও স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ রয়েছে। তবে এই বিচার বিভাগকে বলা হয় অখণ্ড বিচার ব্যবস্থা, ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। হ্যাঁ, অখণ্ড বিচার ব্যবস্থা, ইন্ডিয়ান বিচার ব্যবস্থাকে বলা হয় অখণ্ড বিচার ব্যবস্থা বা ইন্ডিয়ান ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। এর শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং রাজ্যগুলোতে রয়েছে হাইকোর্টস এবং তারপরে রয়েছে সাবঅর্ডিনেট কোর্টস, অধস্তন আদালতসমূহ রয়েছে, সাবঅর্ডিনেট কোর্টস। তো মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্যগুলোতেও কিন্তু স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ রয়েছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু রাজ্যগুলোতে হাইকোর্টস রয়েছে, কিন্তু সেগুলো সুপ্রিম কোর্টের অধীনেই কাজ করে বা সুপ্রিম কোর্টের ডিসিশনস বাইন্ডিং অন অল দ্য লোয়ার কোর্টস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা বলার মতো, যে আমেরিকায় বিচার বিভাগ যতটা নিরপেক্ষ বা যতটা ইন্ডিপেন্ডেন্ট
সেটা কিন্তু ভারতবর্ষে নয়। অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট প্রসিডিওরাল দিকটা, অর্থাৎ পার্লামেন্ট কোনো আইন প্রণয়ন করলে ইংল্যান্ডে যেটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ, হ্যাঁ, বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা, হ্যাঁ, সেই বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতার বলে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো আইন যদি এরকম প্রণীত হয় যে ওদের আইনসভা কংগ্রেস মনে করে যে সংবিধানকে মানা হয়নি বা সংবিধানের লেটার অ্যান্ড স্পিরিটকে ভায়োলেট করছে, তাহলে কিন্তু সেই আইনকে বাতিল বলে ঘোষণা করতে পারে, আনকনস্টিটিউশনাল বলে বা নাল অ্যান্ড ভয়েড বলে বাতিল করে দিতে পারে আমেরিকার সুপ্রিম কোর্ট। এবং আমেরিকার সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে শুধু প্রসিডিওরাল দিকটাই নয়, সাবস্ট্যান্টিভ দিকটাও, আইনের সাবস্ট্যান্টিভ দিকটাও আলোচনা করতে পারে বা দেখতে পারে, হ্যাঁ, দুটো ক্ষেত্রেই, অর্থাৎ প্রসিডিওরাল দিকটাও এবং ন্যায়নীতির দিকটাও, সাবস্ট্যান্টিভ দিকটাও পর্যালোচনা করে দেখতে পারে। এবং এটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ, দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ, যেটা আমেরিকান সুপ্রিম কোর্ট খুব ভালোভাবে এনজয় করে থাকে। কিন্তু ইন্ডিয়াতে আমাদের সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা রয়েছে, কিন্তু বহুলাংশে সীমিত। অর্থাৎ ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট শুধু প্রসিডিওরাল দিকটা দেখতে পারে আইনের, কিন্তু ন্যায়নীতি বা সাবস্ট্যান্টিভ দিকটা, হ্যাঁ, দেখতে পারে না বা যৌক্তিকতা বিচার করতে পারে না, নৈতিকতা বা যৌক্তিকতা বিচার করতে পারে না। তো এই ক্ষেত্রে কিছুটা জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা অনেকটাই খর্ব হয়েছে বলা যায় ইন্ডিয়াতে, হ্যাঁ। যে এটাই হচ্ছে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউয়ের ক্ষেত্রে। তোমরা মনে রাখবে যে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের পার্থক্য, হ্যাঁ, যে ভারতে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের ক্ষমতাকে সংকুচিত করা যায়। যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড হয় তখন রাষ্ট্রপতি বিশেষ নির্দেশ দানের মাধ্যমে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে কতগুলো বিধিনিষেধ আরোপ করতে পারে। আচ্ছা, তারপর অর্থাৎ জুডিশিয়াল রিভিউয়ের ক্ষেত্রে একটা সীমিত ক্ষমতা বা সংকুচিত ক্ষমতা আমরা লক্ষ্য করছি ভারতের সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। আচ্ছা, থার্ডলি, বিচারকদের নিয়োগে শাসন বিভাগের নিয়ন্ত্রণ, অর্থাৎ বিচার বিভাগের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করেন, কিন্তু এক্ষেত্রে কার্যত প্রধানমন্ত্রী যেভাবে অ্যাডভাইস দেন, যেভাবে প্রধানমন্ত্রী কার্যত পরামর্শ দেন, সেভাবেই রাষ্ট্রপতি কাজ করে থাকেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক বিচার বিবেচনাকে প্রাধান্য পেতে দেখা যায়। এরকম 1973-তে হয়েছিল। তখন যে সিনিয়রিটি প্রিন্সিপাল সেটাকে উপেক্ষা করে, প্রবীণ যিনি হবেন সেটাকে উপেক্ষা করে রয় বলে একজনকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল। আচ্ছা, তার ছাড়া অন্য যে বৈশিষ্ট্য, যেমন ধরো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা, হ্যাঁ, তো বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা গণতন্ত্রের সাফল্যের অন্যতম প্রধান শর্ত, হ্যাঁ। গণতন্ত্রের সাফল্যের সাকসেস, ডেমোক্রেটিক ফাংশনিংয়ের যে কতগুলি সাকসেস রয়েছে, কন্ডিশনস ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি, তার অন্যতম একটা পিলার হচ্ছে
বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা। হ্যাঁ, তো আমাদেরও এই বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে কতগুলো বিষয় বলা হয়েছে, যেমন ন্যূনতম যোগ্যতার কথা বলা হয়েছে, বা বিচারপতিদের পদচ্যুতির বিষয়টি, হ্যাঁ, ইমপিচমেন্ট, কোনো ব্যক্তি বিশেষের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর ছেড়ে দেওয়া হয়নি, বা বিচারপতিদের রায়কে পার্লামেন্টের এখতিয়ার বহির্ভূত রাখা হয়েছে, হ্যাঁ, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব সুনিশ্চিত করা হয়েছে, বা বিচারপতিদের বেতন ভাতা ইত্যাদি হঠাৎ করে কমানো যায় না, ইমার্জেন্সির সময়তেও কমানো যায় না। এইভাবে কতগুলো মেজার্সের মাধ্যমে বিচারপতিদের যে স্থায়িত্ব বা বিচারপতিদের যে স্টেবিলিটি বা বিচারপতিদের যে নিরপেক্ষতা সেটা রক্ষা করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও বিশেষ আদালতের উপস্থিতি আমরা দেখতে পাই। কিছু বিবাদ মীমাংসার জন্য বিশেষ আদালত গঠনের ব্যবস্থা আছে, যেমন শিল্প আদালত, ইন্ডাস্ট্রিয়াল কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনালস, শিল্প সংক্রান্ত বিরোধ মীমাংসার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনালস, বা সামরিক ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে মিলিটারি কোর্টস রয়েছে। হ্যাঁ, এছাড়াও সরকারি, বেসরকারি ও স্থানীয় প্রতিষ্ঠানসমূহের কর্মচারীবৃন্দের চাকরি সম্পর্কিত সকল প্রকার বিবাদ বিসংবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রশাসনিক আদালত বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসের ওপরে। হ্যাঁ, এইরকম বিশেষ আদালত আমরা দেখতে পাই ইন্ডিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালস বা মিলিটারি কোর্টস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তবে এ কথা অ্যাডমিট করা দরকার যে যে ডিলে হয় আমাদের বিচার ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য, যে ডিলেটরি সিস্টেম বা ডিলেটরি ট্যাকটিক্স, দীর্ঘসূত্রিতা, অর্থাৎ বিচারপতিদের সংখ্যা কম এবং সেই জন্য আমাদের অনেক মামলা জমা পড়ে থাকে এবং অনেক সময় লাগে একটা মামলার নিষ্পত্তি হতে। এতে জনসাধারণের অনেক অসুবিধে হয়, এটা কিন্তু অ্যাডমিট করতেই হয়। আচ্ছা, তারপর ধরো আর একটা বক্তব্য, যে আমাদের ইন্ডিয়ান বিচার ব্যবস্থাতে বিচার পেতে খুব এক্সপেন্সিভ, ব্যাপারটা এক্সপেন্সিভ বা ব্যয়বহুল। হ্যাঁ, অর্থাৎ উকিল ব্যারিস্টার এদের ফিজ এত বেশি, হ্যাঁ, উকিল ব্যারিস্টার বা আইনজীবী এদের ফিজ এত বেশি যে অনেক সাধারণ লোকই সেটা বিয়ার করতে পারে না। হ্যাঁ, তো এটা নিয়ে বিভিন্ন সময় কথাবার্তাও হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা আমরা এখনও লক্ষ্য করছি আর কি, যে বলা যায় যে অ্যাডমিট করতেই হয় যে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমে যে কোর্ট কেসেস, দরিদ্র ব্যক্তি বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরাও খুব অসুবিধে ফিল করে, কারণ এই আইনজীবীদের ফিস এত বেশি এবং এত লং ড্রন প্রসেস, হ্যাঁ, যে বিচার পেতে অনেক দেরি হয় এবং অনেক টাকা পয়সা লাগে এবং দরিদ্র মানুষের অসুবিধা হয়। এবং এই জন্যে কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL এসছে। হ্যাঁ, যে মাননীয় বিচারপতিদের কাছে শুধু চিঠির মাধ্যমে তথ্য দিলেও কোর্ট সে সম্পর্কে ব্যবস্থা নিতে পারবে যদি অভিযোগ গ্রহণযোগ্য হয়। এই ধরনের মামলাকে এই জনস্বার্থবাহী মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL বলা হয়। তারপর ধরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখন, যে বিচার বিভাগীয় সক্রিয়তা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম। হ্যাঁ, তোমরাও শুনেছো বিচার বিভাগীয় সক্রিয়তা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম। সেটা হচ্ছে যে বিচার বিভাগ সক্রিয় হওয়া এটা ভালো,
এটা ভালো, এর পজিটিভ দিক রয়েছে যে বিচার বিভাগ সক্রিয় হবে সব সময়তে, অ্যাক্টিভ থাকবে। কিন্তু টু মাচ অ্যাক্টিভ বা অতি সক্রিয়তা, হ্যাঁ, বিচার বিভাগের অতি সক্রিয়তা এটা ভালো নয়। যে বিচার বিভাগ বিভিন্ন বিষয়ে ইন্টারফেয়ার করছে এবং বিভিন্ন বিষয়ে ইন্টারফেয়ার করছে, যেমন পরিবেশ সংরক্ষণ বা জঞ্জাল অপসারণ বা রাস্তা চওড়া করা, রাস্তার জমা জল রোধ করা, এমনকি ক্রিকেট প্লেয়ার্সদের যে স্ক্যাম বা এই ক্ষেত্রে খেলোয়াড়দের বরখাস্ত করা, বিভিন্ন এইসব ইস্যুতেও সুপ্রিম কোর্ট বা কোর্টসরা জড়িয়ে পড়ছে। এটা বলা হচ্ছে যে এটা কিন্তু ভালো নয়, অর্থাৎ বিচার বিভাগের অতি সক্রিয়তাটা ঠিক না। এবং এক্ষেত্রে বলা যায় যে বিশিষ্ট আইনজ্ঞ বা লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় তিনিও বলেছেন যে ভারতের বিচার ব্যবস্থা দিন দিন যেদিকে এগোচ্ছে তাতে আজ না হোক কাল আইন বিভাগ বা শাসন বিভাগের সঙ্গে বিচার বিভাগের সংঘাত অনিবার্য। হ্যাঁ, এর ফলে বিচার বিভাগ আমরা দেখছি এখন প্রতিনিয়তই বিভিন্ন সোশ্যাল বা পলিটিক্যাল ইস্যুতে ইন্টারফেয়ার করছে, হ্যাঁ, এবং বিভিন্ন ইস্যুতে ইন্টারফেয়ার করছে। এবং এর ফলে আমরা দেখব যে এর মধ্যে যেটা সোমনাথ চট্টোপাধ্যায় বলেছেন যে আইন বিভাগ বা বিচার বিভাগের মধ্যে আইন বিভাগ বা শাসন বিভাগের মধ্যে বিচার বিভাগের একটা সংঘাত অনিবার্য, হ্যাঁ, এবং এই সংঘাতের দায় বিচার ব্যবস্থার অতি সক্রিয় ভূমিকার ওপরে বর্তাবে। এইরকম কথাবার্তা সোমনাথ চট্টোপাধ্যায় বলেছেন। তো যাই হোক, মনে রাখতে হবে যে ইন্ডিয়াতে কিন্তু অখণ্ড বিচার ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে সুপ্রিম কোর্টের পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ আমেরিকার সুপ্রিম কোর্টের থেকে সীমিত বা সংকুচিত। তবে এক্ষেত্রেও ভারতবর্ষের ক্ষেত্রেও জাজেসরা স্বাধীন এবং নিরপেক্ষভাবে ইম্পার্শিয়াল বা নিউট্রাল ওয়েতে বিচার কার্য সম্পাদন করেন। হ্যাঁ, তো তোমাদের কতগুলো তবে ড্রব্যাকস হিসেবে বলা যায় যে দীর্ঘসূত্রিতা, এটা বললাম যে অনেক লং ড্রন প্রসেস, বিচার পেতে অনেক দিন দেরি হয়, 10 বছর 15 বছর এরকম দেরি হয়, হ্যাঁ, বা ব্যয়বহুল ব্যাপারটা, হ্যাঁ, জুডিশিয়ারিতে কেস করা এবং আইনজীবীদের যে ফিস সেটা বিয়ার করা সাধারণ মানুষের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো এইগুলো যে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। এটা একটা সাধারণভাবে আমি কতগুলো পয়েন্টস আলোচনা করলাম। এরপরে আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আলোচনায় যাব।